চিত্রলে বাবু, কলেজেও তো এরকমই ছিল, প্রতিটা কথায় ফুট কাটতো। আর এখন তো এর মাথায় অহংকারও চেপে বসেছে। স্যার, আজ তো উনি পরাজয়ের স্বীকারই করে নিয়েছেন। এখন আপনি তাড়াতাড়ি সিআইডিতে। না অভিজিৎ, আর না, আমি সিআইডিতে আর ফিরে আসবো না, কখনো না। স্যার, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না স্যার, প্লিজ। না দয়া, এখন আর তাড়াহুড়ো করছি না। দেখলে না ডিসিপি কেমন হাসতে হাসতে আমার রেজিগনেশনে সই করে দিল। ফাইনালি এত কিছু হওয়ার পরেও তুমি বলছো আমি ফিরে আসি? কখনো না। স্যার, চিত্রলে স্যার একটু বেকা লোক ঠিকই, কিন্তু কখনো উনি হাসেনও। আমরা ওনার সাথে কথা বলতে না পারি। অভিজিৎ, কখনো তুমি চিত্রলের পায়ে পড়বে না, কখনো না। দেখেছো কিভাবে দিগ্বিজয়কে এনে বসিয়ে দিল? সিআইডিতে এমন একজন লোককে এনে বসালো যে একটা বড় অপরাধ করেছে আর সেটাকে চাপা দেওয়া হলো। কি অপরাধ স্যার? এমন একটা অপরাধ অভিজিৎ, যেই দিগ্বিজয়ের সিআইডিতে নয়, জেলের গড়াদের ভেতর থাকা উচিত ছিল। স্যার, এসিপি স্যারের ফেরত না আসার সিদ্ধান্তটা আমাদেরকে বেশ বিপদে ফেলেছে। জানি না এমন কি অপরাধ করেছে এসিপি দিগ্বিজয়, যাকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন উনি। এসিপি প্রদ্যুমান নাম ওনার। একবার যেটা বলে দেন সেটা করেই ছাড়েন। যদি উনি বলেই থাকেন যে দিগ্বিজয় স্যার অপরাধী, তাহলে সেই অপরাধের রহস্য উনি ফাঁস করেই ছাড়বেন। কিন্তু চিত্রলে স্যার আর দিগ্বিজয় স্যার যদি ওনার ক্ষতি করতে চায়? কিচ্ছু হবে না। শচীন আর বিনীত তো ওনার সাথে আছে। যদি উনি বিপদে পড়েন, সাহায্যের জন্য ওরা আছে। ওই দেখো বিনীত, ওই যে গাড়িটা। স্যার, তাড়াতাড়ি চলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ দয়া স্যার। ইয়েস স্যার, আমরা ওনাকে ফলোই করছি। স্যার, উনি চওয়ালি রোডে এসছেন। ওকে স্যার, ঠিক আছে স্যার, আমি আপনাকে ইনফর্ম করতে থাকবো। ওকে স্যার, বাই। এই এই অভিজিৎ স্যার আর দয়া স্যারও একটা অদ্ভুত কাজে লাগিয়ে দিল। সে তো বটেই স্যার, কিন্তু স্যার যখন বলেছেন তখন করতে তো হবেই। সেটা তো সত্যি কথা। স্যার, ওনার গাড়িটা বাঁ দিকে টার্ন নিল। তাড়াতাড়ি চলুন, হারিয়ে না ফেলি। এটা কোন জায়গা? বেশ অদ্ভুত জায়গাটা তো। এ কি বিনীত, এসিপি স্যার গাড়িটা শর্মিলা বাড়ির সামনে পার্ক করলো? প্রদ্যুমান স্যার বারের ভেতরে যাচ্ছেন? আজ তো ফেঁসে গেছি স্যার। হ্যাঁ বিনীত, বাইরে তো বসতে পারবো না, আর যদি ভিতরে বসি স্যার নিশ্চয়ই দেখে ফেলবে। আপনি আমাদের সাহায্য করবেন তো? আপনি আমাদের সাহায্য করবেন তো? হ্যাঁ করবো তো, এই জন্যই তো এসেছি। স্যার যদি জানতে পারেন যে আমরা ওনাকে ফলো করছি, তাহলে তো গেছি। কিন্তু স্যারও তো এমন কিছু কাজ করছেন না যেটা মাথা উঁচু করে বলা যায়। কিন্তু স্যার বাড়ি কেন এলেন? তাহলে আপনি একদিন আমাদের বাড়ি আসছেন না কেন? বাড়িতে আসবো? এ কি হলো স্যারের? আসবেন তো? নিশ্চয়ই আসবো। মনে হচ্ছে 15 বছরের টেনশন স্যারকে খেয়ে ফেলেছে। কিভাবে মেয়েদের জড়িয়ে ধরছেন স্যার? বাই। ও মাই গড, এসব আমি আর দেখতে পাচ্ছি না।
আসছি বাবা, আসছি। এই মুন্নাকে নিয়ে যে কি করি, এখনো ঘুমোচ্ছে। কতবার বলেছি তাড়াতাড়ি ঘুমো, তাড়াতাড়ি ওঠো, এখন শুনলে তো? কি মেম সাহেব, দরজা খুলতে এত দেরি করলেন? আজ মালিক আমায় আবার কথা শোনাবেন। আজকে উঠুক এই মুন্না, এমন বকবো না যে সারা জীবন মনে থাকবে। আজ এত তাড়াতাড়ি কার ঘুম ভাঙলো? চন্দন, তুমি কি? কি হয়েছে? আরে গীতা, কি হলো? চেঁচাচ্ছ কেন? আরে খুন! এত রক্ত! এই লোকটা কে? আর এখানে কি করে এলো? জানি না, দুধ আনার জন্য দরজা খুলেছিলাম। কিন্তু এ আমাদের ফ্ল্যাটে ঢুকলো কি করে? মা, কি হয়েছে মা? মা, কি হয়েছে? ওকে নিয়ে যাও। বান্টিকে ভেতরে নিয়ে যাও। কি হয়েছে? কিচ্ছু হয়নি বাবু, ভেতরে চলো তুমি। না বাবু, ওখানে কি হয়েছে? চলো তুমি। মা, আপনি দরজাতে বেল বাজাচ্ছিলেন যখন এসব ঘটেছে। ছুরি মেরেছে। একটু বডিটা উল্টাও দেখি। পাঁচ ছবার মারা হয়েছে ছুরি দিয়ে, আর সবকটাই সামনের দিকে। বেশ খেপেছিল খুনি ওকে মারার জন্য। 6.6 ফুটের 80 থেকে 85 কিলোর তাগড়া জওয়ান ছেলে। খুনিও কোনো পালোয়ানের মতো লোকই হবে। খুনিও নিশ্চয়ই খুব শক্তিশালী, আর নয়তো 2-3 জন মিলে খুন করেছে এই ছেলেটাকে। আর আক্রমণ শুধু সামনে থেকেই করা হয়েছে। স্যার, পকেট একদম খালি, মনে হচ্ছে খুনি সব নিয়ে গেছে। আপনাদের মধ্যে কেউ এই লোকটাকে চেনেন না? না স্যার, আমরা এই প্রথম এই লোকটাকে এখানে দেখলাম। আমরা এটা বুঝতে পারছি না, একটা অজানা লোক বাড়িতে ঢুকলো কি করে? বাড়ির ভেতর ঢুকেওছে, আর এখানে মারাও গেছে। কেউ মেরে দিয়েছে। স্যার, দরজার লকটা একদম ঠিকঠাকই রয়েছে, কেউ ভাঙচুর করার কোনো চেষ্টা করেনি। দরজাটা কেউ ভেতর থেকেই খুলেছে। কানে গেছে আপনাদের? হ্যাঁ, রুমের দরজাটা কেউ ভেতর থেকেই খুলেছিল, কোনো নিজের লোকের জন্যই। তার মানে দাঁড়াচ্ছে এই মৃত লোকটা কোনো অচেনা কেউ নয়। স্যার, এটাও হতে পারে যে এনারা ভেতর থেকে দরজাটা বন্ধ করতেই ভুলে গেছেন। কিন্তু দরজায় তো অটোমেটিক লক আছে, সেটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। আর যখন আমি কলিং বেলের আওয়াজ শুনি তখন দরজা বন্ধই ছিল। অটোমেটিক লক? হ্যাঁ সাহেব, দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। আমি তো 15 মিনিট ধরে বেল বাজিয়ে যাচ্ছিলাম। রুমের দরজা খোলাও হয়েছিল ভেতর থেকে, আর ভেতর থেকেই বন্ধ হয়েছিল। স্যার, দরজা তো কাল রাত 11টায় আমি নিজে বন্ধ করেছিলাম, আর দরজা তো ভেতর থেকে ভালো করে বন্ধ ছিল। হতে পারে লোকটা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খুলেছিল। বাড়ির চাবি বাড়ির সদস্যদের কাছেই থাকে, কোনো বাইরের লোকের কাছে না। তাহলে আপনারা কি এর কাছ থেকে কোনো চাবি পেলেন? না, এখনো পর্যন্ত তো কোনো চাবি পাইনি। কিন্তু হতে পারে যে খুনি চাবিটা নিয়েছে আর পালিয়ে গেছে, বা হতে পারে ঘরের মধ্যে কোথাও লুকিয়ে দিয়েছে। স্যার, বুঝবো? না না, একটুখানি দেখি না, হয়তো এদের মধ্যেই কেউ আমাদের চাবিটা দিয়ে দেবে। স্যার, এই সব অভিযোগ মিথ্যে। মিথ্যে কথা? হ্যাঁ, 6 বার মারা হয়েছে এই লোকটাকে, তাও সামনের দিক থেকে, আর একজনও চিৎকার চেঁচামেচির কোনো আওয়াজ শোনেনি। হ্যাঁ, যদি এই লোকটা বোবাও হয়ে থাকে, তাহলে যন্ত্রণার চোটে কোনো শব্দ তো মুখ থেকে বেরোবে নাকি? স্যার, আওয়াজ হলে তো শুনতে পেতাম, আর আপনাকে বলতাম। যখন কিছু শুনতেই পাইনি, আপনাকে আর কি বলবো? স্যার, অনেকে আবার ঠিক এইভাবে মুখ বন্ধ করে খুন করে থাকে। হতে পারে এর সাথেও এরকমই হয়েছে। স্যার, মনে হচ্ছে বাড়ির সকল সদস্যই জানে যে ভেতর থেকে দরজাটা কে খুলেছিল, আর সবাই মিলে তাকে বাঁচানোর চেষ্টা করছে। দেখুন, আমরা যথেষ্ট ভদ্র এবং সম্মানীয় লোক, সমাজে আমাদের একটা নাম আছে। আমরা এই ধরনের কাজ কেন করতে যাব? প্রায়শই ভদ্রলোকেদের জীবনে এমন কিছু গোপন রহস্য থেকে থাকে যা তাদেরকে অন্যায়ের পথে পা বাড়াতে বাধ্য করে থাকে। আর এই খুনের আসল রহস্যটাও আমরা ভেদ করেই ছাড়ব। স্যার, এটাও তো হতে পারে এই খুনটা হয়তো অন্য কোথাও হয়েছে, আর খুনি লাশটাকে নিয়ে এসে আমাদের ফ্ল্যাটে রেখেছে। রক্তের দাগ লাশের আশেপাশেই আছে, অন্য কোথাও তো নেই। খুন এখানেই হয়েছে। আর এত ভারী একটা ডেড বডি কোনো বিল্ডিং এর 6 তলায় টেনে হিঁচড়ে তুলে আনা কোনো বিল্ডিং খুব সহজ কাজও নয়। আহা, যদি এই লাশটাকে উপরে নিয়ে আসা হয় তো এই বিল্ডিং এর ওয়াচম্যান তো দেখবে, তাই না? একজন মাত্র ওয়াচম্যান রয়েছে এখানে, আর হয়তো সেও তখন নেশার ঘরে ছিল। আমাদের অফিসার গেছেন আপনাদের ওয়াচম্যানকে আনার জন্য। ও আসলেই জানতে পেরে যাবো যে ও মদ খেয়েছিল কিনা। এই দাঁড়াও, এদিকে এসো। কি হয়েছে?
এদিকে এসো এসো এসো, ভয় পেও না। সরি স্যার, আমরা আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, আমরা শুধু একটু দেখছিলাম কি যে দেখছিলে কি এখানে কোনো নাটক মিস্টার চলছে গৌতম, কিনা? আপনি ঠান্ডা হন। আপনারা দেখতে চান তো ভেতরে আসুন, কাছে থেকে দেখুন, আসুন। এই লোকটার মুখটা ভালো করে দেখুন, একে চেনেন আপনারা? একে তো আগে কখনো দেখিনি। আমিও দেখিনি স্যার। স্যার স্যার, আমি ওয়াচম্যানকে নিয়ে এসেছি স্যার, এবার আপনি ফটাফট কেসটা সলভ করে দিন। একটু মুখের হাওয়া দে, আরো জোরে। মদ খেয়েছিলিস তুই? না স্যার, মদ তো আমি ছুঁই না স্যার। আচ্ছা, আর নাক ডাকা? নাক ডাকিয়ে ঘুমোস? নাক ডাকা তো আমার জন্য পাপ স্যার। কত টাকা দিয়েছে তোকে? কত টাকা দিয়েছে এই কাজ করার জন্য? বল। ম্যাম ম্যাম প্লিজ শান্ত হন। এদিকে আয়। এই লোকটার মুখটাকে দেখ, চিনিস কি তুই একে? এই লোকটার খুন হয়েছে? তুমি চেনো ওকে? হ্যাঁ স্যার, কাল রাত্রি 1-1:30টার সময় সোসাইটির সামনে একটা গাড়ি এসে থেমেছিল। কে তুমি আর কোথায় যাচ্ছ? গাড়িটা পার্ক করে দে, আমি 15 মিনিটে আসছি। আরে কিন্তু শোনো তো, খুব অদ্ভুত লোক ছিল, লিফটের সমস্ত সুইচ টিপে দিয়েছিল, আর দেখুন এখানে 6 তলায় এসে বসে পড়ল। আমি এর পিছন পিছন গেলাম কিন্তু কোথাও পেলাম না। আমার মাথাটা কি হয়েছে রেনু, ঠিক আছো তো? জানি না কেন ঘুরছে মনে হচ্ছে। যাও যাও, শ্রেয়া, ভিতরে তুমি নিয়ে যাও। যাও। কি হয়েছে সাবধানে। তোমার? সাবধানে নিয়ে যাও। চলুন। সাবধানে। তুই বলছিলি যে ওই লোকটা গাড়ির চাবি তোকে দিয়েছিল। হ্যাঁ স্যার, আমি ওই গাড়িটা পার্ক করে দিয়েছিলাম, এখন ওখানেই আছে স্যার। চল দেখি গাড়িটা কোথায় আছে। এই যে স্যার ওই গাড়ি, আর এটা ওটার চাবি। এই গাড়ি থেকে লোকটার ব্যাপারেও জানা যাবে। গাড়িটাকে চেক করো। আরে সুটকেস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্যার এই দেখুন, কোথাও যাচ্ছিল, যাওয়ার আগে এই বাড়িতে চলে এসেছে। কোথাও যাচ্ছিল না, কোথা থেকে আসছিল? পোশাক কি ময়লা নাকি? না, আপনার মতো পরিষ্কার। তার মানে কোথাও যাচ্ছিল রাত 1টার সময়। কিন্তু স্যার শহর ছেড়ে দেওয়ার আগে গৌতম কুমারের বাড়িতে ওর কি জরুরি কাজ থাকতে পারে? হ্যাঁ, যার জন্য ওর মৃত্যু পর্যন্ত হলো। গাড়ি দেখছি বিজয় বলে কারোর। দিল্লি ভিলা, অজয় রোড, মালাড ওয়েস্ট। স্যার ল্যাপটপ নিচে কর, নিচে কর, এর মধ্যে যা কিছু আছে সেটাকে ডিস্ট্রয় করে দে। ডিস্ট্রয়? স্যার এটা তো এভিডেন্স। ফালতু কথা বলিস না, যেটা আমি বলছি সেটাই কর, ডিস্ট্রয় করে দে। ওরা দেখার আগে তাড়াতাড়ি কর। এর বাড়িতে গেলে জানা যাবে ওখান থেকে ও কখন বেরিয়েছিল। আরে পঙ্কজ, তোমার হাতে ল্যাপটপ কোথা থেকে এলো? ল্যাপটপ? আরে কি করলে এটা? স্যার সরি স্যার, হাত থেকে পড়ে গেল। এটা এভিডেন্স ছিল। আই এম সরি স্যার। কোথায় পেয়েছিলে এটাকে? স্যার এটা পিছনের সিটের নিচের দিকটা ছিল। এই ল্যাপটপে যা যা ডেটা ছিল সেগুলো যেভাবে হোক দরকার। একজন কম্পিউটার এক্সপার্টকে ডাকো। এই সময় কে এলো আবার? হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান? মিস্টার বিজয় আছে বাড়িতে? আমি বিজয়। আপনারা কারা? আমরা আপনার হারিয়ে যাওয়া বন্ধু। আশ্চর্য, আপনারা আমার হারিয়ে যাওয়া বন্ধু অথচ আমিই জানি না। একে চেনেন? এ তো হ্যাঁ, খুন করা হয়েছে একে। খুন? হ্যাঁ, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? স্যার কি ব্যাপার, আপনারা সাপ সাপ কিছু বলছেন না কেন? এর লাশ গৌতম কুমারের বাড়িতে পাওয়া গেছে। গৌতম কুমারের বাড়ি? ওর সাথে আমার কি সম্পর্ক? তাহলে তো গৌতম কুমার কোথায় থাকেন আপনি এটাও জানেন না? স্যার যদি আমি গৌতম কুমারকেই না জানি তাহলে আমি ওর বাড়ি কোথায় সেটা কি করে জানবো? আচ্ছা, আপনার গাড়ি কোথায়? স্যার আমার গাড়ি চুরি হয়ে গেছে। চুরি হয়েছে? বেশ চালাক।
যখনই জিজ্ঞাসা করা হলো গাড়ি কোথায়, চুরি হয়ে গেছে স্যার। স্যার যেটা সত্যি সেটা সত্যি, আমার গাড়ি সত্যি চুরি হয়ে গেছে। আপনার গাড়ি চুরি হয়নি, আপনার গাড়ি গৌতম কুমারের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে এখনো। হোয়াট? রুকমিনী অ্যাপার্টমেন্টস, সোসাইটির নাম। রুকমিনী অ্যাপার্টমেন্ট? তার মানে চোর ওখানে গাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। আর এই চোরটাও তো আমাকে আশ্চর্য ফাঁসিয়ে দিয়ে গেল। আচ্ছা মিস্টার বিজয়, আপনার গাড়ি যদি সত্যি চুরি হয়ে থাকে তো আপনি পুলিশের রিপোর্ট নিশ্চয়ই করেছেন। রিপোর্ট দেখান। স্যার আমি পুলিশের রিপোর্ট করিনি। রিপোর্ট লেখা নেই? না। আপনার গাড়িটা চুরি হয়ে গেল আর আপনি রিপোর্টই লেখাননি? অদ্ভুত ব্যাপার। কেননা ফ্রেডি, ওনার গাড়ি তো চুরি হয়নি, নিশ্চয়ই ওনারই হাত আছে এই খুনে। অ্যাকচুয়ালি স্যার আমি পুনা গেছিলাম, আমি পুনা থেকে ফিরে এসে দেখি আমার গাড়ি গায়েব। আর আমি রিপোর্ট লেখাতেই যাচ্ছিলাম আর সেই সময় আপনারা হাজির। আপনার গাড়িতে আপনার কি কি জিনিস ছিল? স্যার জিনিস তো কিছু ছিল না, কিন্তু ড্যাশবোর্ডে কিছু কাগজ ছিল। আপনার সুটকেস বা আপনার ল্যাপটপ ছিল না? স্যার আমি আমার ল্যাপটপ আমার সাথে পুনা নিয়ে গেছিলাম। স্যার যদি বিজয়ের গাড়ি সত্যি সত্যি চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে সেই লোকটা প্রথমে বিজয়ের গাড়িটা চুরি করে আর তারপর সেটাকে নিয়ে রুকমিনী অ্যাপার্টমেন্টসে যায়, আর সেখানে গিয়ে কোনো অপরিচিত লোকের ফ্ল্যাটে গিয়ে মরে গেল। কিন্তু এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে না যে সত্যিটা কি। এর ডেটাগুলো পাওয়া যাবে তো? স্যার চেষ্টা করছি আমি, কিন্তু স্যার এর হার্ড ডিস্কটা করাপ্ট করে গেছে ল্যাপটপ ভাঙার জন্য। তাও কিছু তো পাওয়া যাবে। স্যার আপনি তো দেখছেন আমি চেষ্টা করছি, আমি পুরো চেষ্টা করছি স্যার। স্যার হ্যাঁ শ্রেয়া, রেনুর শরীর কেমন আছে এখন? স্যার রেনু এখন মোটামুটি সুস্থ। গুড। স্যার আপনাকে একটা খবর দেওয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই একটু এদিকে আসুন। কি হয়েছে, এখানেই বলো। হ্যাঁ, এমন কি কথা যে আমাদের বলা যায় না? স্যার আমি যেটা দেখে আসছি, যদি আপনারা দেখে ফেলতেন লজ্জায় আপনাদের মাথা কাটা যেত। কেন, এমন কি দেখেছো তুমি? কি করে বলবো, কথাটাই এরকম। স্যার আপনি যাই বলতে চাইছেন বলতে পারেন, ইটস ওকে। এবার বলে ফেলো। স্যার প্রদ্যুমান স্যার কাল রাত্রে ডান্স বারে গেছিলেন। কি? ডান্স বারে? হ্যাঁ, শর্মিলা ডান্স বার। শর্মিলা ডান্স বার? কি স্যার ওখানে কি করতে গেছিলেন? স্যার ওই সচিন আমাকে বলে ফেলো। স্যার এসব হচ্ছেটা কি? তারপর তারপর কি হলো? স্যার তারপরে ওই বাড়ি চলে গেলেন আর সকালবেলা ওই মেয়েদের সাথে দেখা করতে এসেছিলেন। এই ডান্স বার সকাল সকালই খুলে যায়? বার তো সকালবেলায় খোলে না, কিন্তু স্যার ওই মেয়েদের সাথে দেখা করার জন্য ওদের বাড়িতে গেছিলেন। ওদের বাড়িতেও গেছিলেন? এটা আবার কি নতুন রহস্য? এর গভীরে যেতে হবে দেখছি। জিপে বসেছিল, কিন্তু জিপ থেকে নেমে দৌড়াতে শুরু করলো। কেন পালাচ্ছিল? হ্যাঁ স্যার, একটা বিল্ডিং এর দিকে দেখছেন। হ্যাঁ, হ্যাঁ আমি ফলো করছি স্যার। ওকে। আচ্ছা এ সেই লোকটা নয় তো? কেন এসেছে এখানে? আপনি আপনি এখানে কি করছেন? কেন এসেছেন এখানে? আপনি আমাকে দেখে লুকিয়ে পড়লেন কেন? আমি না তো। কিছু গোপন করতে চাইছেন আপনি? হ্যাঁ না, আমি কেন লুকোবো আপনার কাছে? আর আমি তো আপনাকে চিনিও না। দেখুন, আমি প্রদ্যুমান, এক্স এসিপি সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, আমার আপনার সাহায্য দরকার। সাহায্য? কি সাহায্য? যদি আপনার মনে থাকে তবে 7-8 মাস আগে এখানে, মানে আপনার বাড়ির সামনে যে চায়ের দোকান আছে, হ্যাঁ, ওই দোকানের সামনে একটা পুলিশ এনকাউন্টার হয়েছিল। হ্যাঁ হয়েছিল।
আর তাতে একজন মানুষ মারাও যায়। একটা কথা বলুন, যখন ওই এনকাউন্টার হয়েছিল তখন কি আপনি ওখানেই দাঁড়িয়েছিলেন, ওই জানলার সামনে যেখানে আমি আপনাকে একটু আগে দেখলাম? হ্যাঁ, দাঁড়িয়েছিলেন তো? হ্যাঁ যদি ওখানেই দাঁড়িয়েছিলেন তাহলে আপনি নিশ্চয়ই এনকাউন্টারও দেখেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ দেখেছি, কিন্তু যা দেখেছি সেটা খুবই যন্ত্রণাদায়ক ছিল। এত সাংঘাতিক যে মানুষ রাতে ঘুমোতে পারবে না, খিদে তেষ্টাও ভুলে যাবে। খুব সাংঘাতিক ছিল সেটা, খুব সাংঘাতিক। আমি বুঝতে পারছি ম্যাম, কারো মৃত্যু দেখাটা কখনো সুখের নয়, কিন্তু বলুন না কি হয়েছিল সেদিন? হ্যাঁ, কি দেখেছিলেন আপনি? আমার খুব ভালো মনে আছে, ওই চায়ের দোকানের সামনে একটা জিপ এসে থামলো, পুলিশের জিপ, যাতে 4 জন পুলিশ ছিল আর একজন সাদা পোশাকে ছিল। কিছুক্ষণ পর সেই পুলিশরা জিপ থেকে নেমে পাশেই কোথাও গিয়ে বসলো, আর সেই সাদা পোশাকের লোকটা ওখানেই বসেছিল। তারপরে কি হলো? তারপর সেই চায়ের দোকান থেকে কেউ একজন সেই সাদা পোশাকের লোকটাকে খুব জোরে ডাকলো, তাকে অতুল বলে ডাকলো, আর এত জোরে ডাকলো যে আমি ওপর থেকেও শুনতে পেলাম। কি ডেকেছিল ওই সাদা পোশাক পরা লোকটাকে? সে তো আমি জানি না, কিন্তু খুব অদ্ভুত ছিল, আর সেই লোকটা ফুঁড়িয়ে হাঁটছিল। তারপরে কি হলো? তারপর অতুল নামের লোকটা যখনই জিপ থেকে নামলো আর তার দিকে এগোচ্ছিল, ওই পুলিশরা তখন গুলি চালিয়ে তাকে ঝাঁঝরা করে দেয়, মেরে ফেলে তাকে। আচ্ছা, একটা কথা বলুন, যে লোকটা অতুলকে বাইরে ডেকেছিল ও দেখতে কেমন ছিল? তার বয়স মোটামুটি 35-40 বছর হবে, তার উচ্চতা 5 ফুট 7-8 ইঞ্চি হবে, তার বড় গোঁফদাড়ি ছিল আর মুখে একটা বড় ক্ষত ছিল। মুখের কোন দিকটায়? মুখের ডান দিকে, এভাবে। আচ্ছা, এই ছিল তাহলে সে। কি হলো ডক্টর সালুকে, কি জানতে পারলেন? অভিজিৎ, একটা কথা বলো, এই ডেড বডিটা যখন পেয়েছিলে সেখানে কোনো ধস্তাধস্তি বা স্ট্রাগলের কোনো চিহ্ন পেয়েছিলে? না ডক্টর সালুক, যখন বডি পাওয়া যায় তখন আশেপাশে লোক দাঁড়িয়ে ছিল আর বাড়ির সমস্ত কিছু ঠিকঠাক ছিল, এমনকি বাড়ির লোকেরাও জানতে পারেনি যে সকালে ওখানে কি হয়েছে। আচ্ছা স্যার, এই লাশটার মানে এর শরীরে যে ক্ষতগুলো রয়েছে সেটা কি একজন করেছে নাকি অনেকে মিলে? ক্ষততে এটা লেখা থাকে না যে কজনে মিলে সেটা করেছে। যাই হোক অভিজিৎ, একটা কথা পরিষ্কার, যতগুলো ক্ষত আছে সব কটা একটাই ছুরি দিয়ে হয়েছে। ও, একটাই ছুরি মানে একজনই খুনি? হয়তো। এবার একটু ভেবে দেখো অভিজিৎ, এখানে একটা নয়, দুটো নয়, একদম 6টা ছুরির আঘাত রয়েছে। তাহলে 6টা ছুরির আঘাতের কারণে এই লোকটি চেঁচায়নি কেন, চিৎকার করেনি কেন? স্যার, আমরা কি ওখানে ছিলাম? আমরা কি করে জানবো যে ও কেন চেঁচায়নি? আরে এদেরকে সিআইডিতে ভর্তি কে করেছে? ডিসিপি চিত্রলে। চিত্রলে হচ্ছে একটা কলঙ্ক এই সিআইডিতে। আরে স্যার শান্ত হন, এরা দিগ্বিজয়ের লোক। তাতে কি হয়েছে ভাই? ওই ভগবানের কাছে রঙও শেষ হয়ে গেছিল যখনই দিগ্বিজয়কে তৈরি করে। কন্ট্রোল ডক্টর সালুকে। এক্সকিউজ মি স্যার, দিগ্বিজয় বাবু আমাদের এসিপি, ওনার বিরুদ্ধে কোনো কথা শুনবো না। কি দিগ্বিজয়? আমি দিগ্বিজয়ের পায়ের ফাঁক দিয়ে গলে যাব যদিও বলতে পারে যে ওই ঘরে কি ঘটেছিল যেখানে লোকটি মারা গেছে। আন্ডারস্ট্যান্ড? তাই যদি এরকমই ব্যাপার থাকে আমি এসিপি স্যারকে ফোন করছি। বলো বলো। স্যার 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার, আমরা এমনটা কি করলাম স্যার? আপনি এমনটা করছেন কেন? কারণ তোমাদের দুজনকে দেখলে আমার। 1 মিনিট ডক্টর সালুকে, আমার মনে হয় এই সেই জন্য চিৎকার করেনি, কেননা যখন লোকটার খুন হচ্ছিল তখন ওর মুখ বন্ধ ছিল। না অভিজিৎ, এরকম কিছু ঘটেনি। যখন এই লোকটিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল তখন এর মুখটা বন্ধ করা হয়নি, কারণ এর মুখের ওপর কোথাও কোনো আঁচড়ানোর চিহ্ন নেই, কোনো ধরনের কোনো চিহ্ন নেই। দেখো, ক্লিন। আর একটা কথা, এই যতগুলো ছুরির চিহ্ন এখানে আছে সেটা আমাদের বলছে যে ছুরির আঘাতটা ছিল ওপর থেকে নিচের দিকে, এইভাবে। উপর থেকে নিচের দিকে? তার মানে খুনি এই লোকটির থেকেও লম্বা ছিল নাকি? অথবা যখন এর খুন হয়েছে তখন এ বসেছিল যেভাবে আমরা ওকে পেয়েছিলাম? স্যার ওর পেটের ফ্লুইডের মধ্যে থেকে আমি অ্যান্টিমানি কোয়াড্রোকার্বন লিকুইড পেয়েছি। অ্যান্টিমনি? স্যার ওই লিকুইড কার্বন। তোমরা দুজন একটু চুপ করো। সোজা কথা এটা অভিজিৎ, এই যে কেমিক্যালটা ওর পেটের মধ্যে আমরা পেয়েছি
এটা এক ধরনের সেডেটিভ। ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহার হয় যাতে ঘুম তাড়াতাড়ি আসে। ওকে স্যার, ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এই ঘুমের ওষুধও একে বাড়ির ভেতরে দেওয়া হয়েছিল। যদি বাইরে দেওয়া হতো তো তোরা বাইরে শুয়ে থাকতো। এক্স্যাক্টলি অভিজিৎ, এই ওষুধটা ও নিশ্চয়ই বাড়িতেই খেয়েছে, কারণ রেনুর পেটের থেকেও আমরা একই সিডেটিভ পেয়েছি যেটা এর পেট থেকে পাওয়া গেছে। আর বস, এই সেডেটিভ নিশ্চয়ই রেনুকে জলে মিশিয়ে দেওয়া হয়েছিল, কারণ রেনুর পেটের মধ্যে আমরা জল ছাড়ার কিচ্ছু পাইনি। যেন মনে হচ্ছিল জল ছাড়ার কিচ্ছুই খায়নি। হয়তো এই লোকটাও সেই জলই খেয়েছিল। ঠিক বলেছ রজত, এই লোকটিও সেই জলটাই খেয়েছিল। ওই সেডেটিভের কারণেই বেচারা বেহুশ হয়ে গেছিল, আর যখন ছুরি দিয়ে একে আঘাত করা হয় তখন ওই চেঁচামেচি করতেই পারেনি। তার মানে জলের মধ্যেই গন্ডগোল। এক্স্যাক্টলি, একদম জলেতেই যত গন্ডগোল। অভিজিৎ, এ দেখো, এই ঘরের জলটা আমি খুব ভালো করে পরীক্ষা করেছি। এই জলে আমি সেডেটিভ পেয়েছি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যদি বাড়ির জলের মধ্যেই ঘুমের ওষুধ মেশানো থাকে তাহলে বাড়ির অন্য লোকেরা বেহুশ হয়নি কেন? শুধু রেনু আর এই লোকটাই কেন? সব লোক হয়তো বেহুশ হয়েছিল, সমস্ত লোক বেহুশ হয়েছিল যারা এই জলটা খেয়েছিল। তাহলে একটা কাজ করছি ডক্টর সালুকে, বাড়ির বাকি লোকেদেরও টেস্ট করে দেখা যাক। তাহলেই বোঝা যাবে যে কে কে জল খেয়েছিল আর কে কে জল খায়নি। মনে হচ্ছে চলে এসেছে। আপনারা? হ্যাঁ, কি করব? যতক্ষণ না আমরা এই কেসের কোনো কিনারা খুঁজে পাই ততক্ষণ আসা যাওয়া তো চলতেই থাকবে। আমরা সব প্রতিবেশীদেরই জিজ্ঞাসা করছি, ভাবলাম আপনাকেও জিজ্ঞাসা করি। দেখুন, আমি আপনাদের আগেও বলেছি ওই লোকটাকে আমি চিনি না যার খুন হয়েছিল। রাধিকা দেবী, কিছু তো একটা আছে যা আপনি আমাদের থেকে লুকোচ্ছেন। আমরা আপনার কথা বলার ধরন দেখেই ভালো করে বুঝে গেছি যে আপনি তো কিছু কথা লুকোচ্ছেন আমাদের থেকে। এমন কোনো কথা যা আপনি জানেন কিন্তু সেটা চেপে আছেন আপনি। রাধিকা দেবী, দেখুন, লোকেরা মনে করে যে সিআইডি কে সাহায্য করে শুধু শুধু একটা বিপদ ডেকে আনা, কিন্তু বিশ্বাস করুন এরকম কিচ্ছু হবে না। ঘাবড়াবেন না একদম, যা জানেন সব বলে দিন। দেখুন, প্রতিবেশীদের ব্যাপার, আমাদের এখানে থাকতে হবে, কোনো ঝামেলায় যেতে চাই না। একটা মানুষের মৃত্যু হয়েছে রাধিকা দেবী। আসলে দেখুন রাধিকা ম্যাডাম, ভয় পাবেন না, আপনি যাই বলতে চান না কেন সেটা বলতে পারেন। দেখুন, আমি ওই লোকটাকে কুমারের বাড়িতে আগে দেখেছিলাম। ও, তার মানে ওই লোকটার এই বাড়ির সঙ্গে কোনো কানেকশন আছে, সেই জন্যই ও ওখানে এসে মরেছে। আপনি এই কথাটা আমাদের আগে বলতে পারতেন রাধিকা দেবী। স্যার, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। স্যার, আমার মনে হচ্ছে বাড়ির কোনো লোক এর সঙ্গে জড়িত। হ্যাঁ রজত, আমারও তাই মনে হয়। শেষবার আপনি ওই লোকটাকে এখানে কবে দেখেছিলেন? এই মোটামুটি 10-15 দিন আগে। 10-15 দিন আগে? আর কার সাথে দেখা করতে এসেছিল সেটা জানি না। আর কিছু বলতে পারবেন? স্যার, দরজা কে খুলেছিল আমি সেটাও বলতে পারবো না। রাধিকা, উদয়, আপনারা? তুমি এসেছো? ওনারা সিআইডি অফিসার। হ্যালো। হ্যালো, আপনি? আমি উদয়, রাধিকার স্বামী। ও, আপনারা এখানে কি করছেন? উদয় মিস্টার কুমারের বাড়িতে যে খুন হয়েছে সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। ও, তো খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? খুনির ব্যাপারে খুব শিগগিরই জানতে পারবো আমরা। এখনো পর্যন্ত এটা জানতে পারিনি যে যে মারা গেছে সে কে। বাই দ্য ওয়ে, আপনি একটু এই ফটোগ্রাফটা দেখুন, চেনেন কে একে? এই লোকটাই মারা গেছে। না, একে আগে কখনো আমি দেখিনি। রাধিকা, তুমি ফার্স্ট ক্লাস চা করো, আমি স্নান করে আসছি। অ্যান্ড অফিসার্স, এক্সকিউজ মি, আমি এইমাত্র ফিরেছি, আমি ভীষণ ক্লান্ত। আপনারা চা খেয়ে কিন্তু অবশ্যই যাবেন। রাধিকা, তোমার স্পেশাল চাটা এনাদেরকে খাইও, দারুণ চা করেও। আপনার হাজবেন্ড তো ওই লোকটাকে দেখেইনি। স্যার, আপনি উদয়কে প্লিজ এটা বলবেন না যে আমি ওই লোকটাকে চিনতে পেরেছি, নইলে ও খুব বকবে। কিসের জন্য? আমি প্রতিবেশীদের ব্যাপারে কিছু বলি, উদয় সেটা একদম পছন্দ করে না, সেই জন্য। ও, কোনো ব্যাপার নয়, আমরা যাই এখন। স্যার, চা খেয়ে যান। অন্য কোনো দিন, থ্যাঙ্কস। আরে বাহ বাহ সারিকা, কি ব্যাপার, অনেক তাড়াতাড়ি তুমি একটা টেস্ট শেষ করলে। একে বলে এফিসিয়েন্সি। অভিজিৎ, একটু 1 মিনিট স্যার, আমি একটু সারিকার সাথে কথা বলছি। আরে সারিকার সঙ্গে কথা বলে কি লাভ হবে? হ্যাঁ, রিপোর্ট তো এখানে আছে, সালুকের হাতে। কিন্তু আমিও জানি এই রিপোর্টে কি আছে। কি আছে? গন্ডগোল আছে। কি 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 গন্ডগোল আছে? রিপোর্টে গন্ডগোল। ও আচ্ছা আচ্ছা, রিপোর্টে গন্ডগোল আছে, মানে কি
কি গন্ডগোল ডক্টর সালুকে? গন্ডগোলটা এই অভিজিৎ, যে ওষুধের কারণে এই লোকটি বেহুশ হয়েছিল ওই ওষুধটা বাড়ির সব সদস্যের ফ্রিডে পাওয়া গেছে। চাকর মুন্নারও? হ্যাঁ। মানে বাড়ির কোনো সদস্যই খুন করেনি? ওরা সবাই সত্যি কথাই বলছিল? এটা হতে পারে সূর্য, খুন করার পরে খুনিও ওই জলটা খেয়ে নিয়েছিল, যাতে যখন টেস্ট করার সময় আসবে তখন যাতে ধরা না পড়ে। না অভিজিৎ, পুরো পরিবারের লোকের পেটে ওষুধ খুব কমই পাওয়া গেছে, আর এর মানে সবাই জল খুন হওয়ার অনেক আগেই খেয়েছিল। যদি সবাই বেহুশ থাকে তাহলে খুনটা করলো কে? কোনো বাইরের লোক? বাইরের লোক স্যার? হ্যাঁ, যেই জল খেয়ে বাড়ির সমস্ত লোক অজ্ঞান হয়ে গেছে সেটা কোনো বাইরের লোক নিয়ে এসেছিল। খোঁজ নাও, গৌতম বাবুর বাড়িতে এই জলের ক্যান নিয়ে কে এসেছিল? স্যার, আমি আর এখানে চাকরি করব না। কেন? রোজ রোজ সিঁড়ি ভেঙে ওঠা আমার পক্ষে সম্ভব না। কেন, হলোটা কি? বড্ড বেশি সময় লাগে আর আমার পিঠেও খুব ব্যথা। তোমার পিঠের ব্যথার চিকিৎসা আছে আমাদের কাছে। দেখ, তোকে দূরে যেতে হলো না, ওষুধ নিয়ে লোক এসে গিয়েছে। আজকাল জলও এত জোরে পড়ছে যে কারোর পিঠ ভেঙে যাচ্ছে, কেউ জল খেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। আরে স্যার, এটা আপনি কি কথা বলছেন? জল খেয়ে অজ্ঞান? হ্যাঁ, রুক্মিণী অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট নাম্বার 606। গৌতম কুমারের বাড়িতে তোমরাই পাঠাও না? হ্যাঁ, আমরাই তো পাঠাই, এই রাজুই তো নিয়ে যায়। দাঁড়া, কোথায় পালাচ্ছিস রাজু? কোমরে ব্যথা হবে। 5,000 টাকা দিয়েছিল আর তার সাথে জলের একটা বড় জার। বড় দেখে? হ্যাঁ, আর বলেছিল কুমারের বাড়িতে দিয়ে দিতে। আর তুইও সুরসুর করে ওই জলের জারে ঘুমের ওষুধ মিশিয়ে দিলি। আমি কিছু জানি না স্যার, আমি কিছু মেশাইনি। কে ছিল লোকটা? বড় বড় দাড়ি, গোপও ছিল, টুপি আর চশমাও পড়েছিল স্যার। আমি কখনো আগে দেখিনি ওনাকে। আর কিছু? 5,000-এর সঙ্গে 1,000 টাকা আরো দিয়েছিল স্যার। কি জন্য? ঘরের চাকর মুন্নাকে দেওয়ার জন্য। ও, এর মধ্যে মুন্নাও যুক্ত। তুমি কত দূরে ছিলে? স্যার এই প্রায় 20-25 মিটার দূরে। 20-25 মিটার দূর? তো প্রদ্যুমান তোমায় দেখেনি? আরে না স্যার, আমি খুব স্টাইলে ওনাকে ফলো করছিলাম। স্টাইল নিয়ে ফলো করেছে। এতে হাসার কি হলো স্যার? আরে উড়ন্ত পাখির দাঁত গুনে নিতে পারে প্রদ্যুমান। তুমি কোন ক্ষেতের মূল হে? স্যার, শকুনের দৃষ্টি ওর। এমনটা হতেই পারে না তুমি ওকে দেখছো আর তোমায় ও দেখেইনি। ও কি করছিল তখন? স্যার গাড়ির থেকে নেমেই মাটিতে কিছু খুঁজছিলেন। মাটিতে? ও, 1 টাকা কি 2 টাকার কয়েন পড়েছিল হয়তো। এমনিতে তো কৃপণ, অনেকক্ষণ ধরে খুঁজছিল, তাই না? না স্যার, সোজা একটা বিল্ডিং এর দিকে তাকিয়েছিলেন। বিল্ডিং এর দিকে? হ্যাঁ স্যার, তারপর উনি বিল্ডিং এর ভিতরে চলে গেলেন। ওখানে গেল কেন? স্যার এটা জানি না, হতে পারে উনি বিল্ডিং এ কিছু দেখতে পেয়েছিলেন। দেখো, যখন একজন সিআইডি অফিসার বলে যে আমি কিছু জানি না, তখন আমার নিজের কাপড় ছিঁড়তে ইচ্ছা করে। কিন্তু ওটা কোন জায়গা ছিল, কোথায় গিয়েছিল? জন্টিনা রোড স্যার। জন্টিনা রোড? হ্যাঁ স্যার। জানি না আর কোথায় কোথায় যাবে ও। আমার মনে হচ্ছে যদি আমি প্রদ্যুমনকে সিআইডি ব্যুরোতেই রেখে দিলাম সেটাই ভালো হতো। কি বলছেন স্যার আপনি? আমি আছি তো স্যার, আমি থাকতে ও কি করে আসবে স্যার? আরে তুমি থেকেও বা ওর কি করছো? ও কি করছে সেটা জানাই যাচ্ছে না। প্রথমে গিয়ে ও বসে পড়লো ওই সাধুই ব্যুরোতে, আর আমি গেলাম ওখানে গোয়েন্দাগালি করতে, ও আমাকেই ফাঁসিয়ে দিল। হ্যাঁ স্যার, উনি তো আপনার বিয়েও দিয়ে দিয়েছেন প্রায়। হ্যাঁ, না না না, ওর পরে ও ওই ডান্স বারে গিয়ে বসে পড়লো, ওখানে ও ডান্স শুরু করে দিল, তাই না? হ্যাঁ স্যার। এত দূর পর্যন্ত চলে গেছে প্রদ্যুমান? হ্যাঁ, কিন্তু আমি এটা ঠিক করে ফেলেছি। এরপর যখনই ওর সাথে আমি কথা বলবো তখন 10 ফিট দূর থেকে বলবো, ব্যাস। কেন স্যার, চোখে কোনো প্রবলেম? হ্যাঁ, হাসি নেয় ও, চিতার মতন চোখ দিয়ে টেনে নেয়। স্যার আপনি ডিসিপি, লোক আপনার নাম শুনলে কাঁপতে কাঁপে। হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। যখন আমি কেবিনে ঢুকি তখন লোকে কি বলে? কি বলে? এই হনুমানটা কোথা থেকে এলো? কে বলেছে? বলেছে কিনা? হ্যাঁ স্যার। দয়া? আমি?
না না স্যার, বলেননি উনি, ঠিক ভেবেছিলেন। দয়া, এটা কিন্তু সরাসরি একদম মিথ্যে। দিগ্বিজয়, দিগ্বিজয়, এক মিনিট। ওই ল্যাপটপ দিয়েছিলাম, ওটার কি হলো? তার হয়ে যাবে, চুটকিতে হয়ে যাবে। তুড়ি মেরে সব হয়ে যাবে। এই যে কি হয়েছে ওটার, ওই ল্যাপটপের কিছু পাওয়া গেছে এখন থেকে? ল্যাপটপ রিপেয়ারিং তো হয়ে গেছে স্যার, কিন্তু এই ল্যাপটপে যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা বড়ই অদ্ভুত স্যার। এটা বিজয়ের ল্যাপটপ স্যার। আমার তো প্রথমেই মনে হয়েছিল কোনো গড়বড় আছে। সব জিনিসপত্রকে সরিয়ে ফেলা হয়েছে। ভেতরে দেখো। স্যার, ভেতরে কেউ নেই। সব কটা ঘর খালি স্যার। হয়তো ও প্রথমেই বুঝে গেছে যে আমরা ফেরত আসতে পারি, আমাদের আসার আগেই পালিয়ে গেছে। কিন্তু কিছু তো আছে, একটা ছোট্ট প্রমাণ, ছোটখাটো যা কিছু। একটা কাজ করো, আবার দেখো, ভালো করে দেখো। নিখিল, ফ্রেডি, কি হয়েছে স্যার? এই ফটোটা দেখো। এই ফটো বিজয়ের বাড়িতে কি করছে? হয়তো এও। আরে বিজয় বাবু, যাচ্ছেনটা কোথায় আপনি? বড় তাড়া আছে মনে হচ্ছে। আরে স্যার, আপনারা এখানে খুনি এখনো পাওয়া যায়নি? পাওয়া গেছে। আচ্ছা, কোথায়? আপনার গাড়িতে। কি বলছেন স্যার? আমার গাড়িতে? কই? ম্যাম, বাইরে আসুন, বাইরে আসুন। বাইরে এসো। এই হলো খুনি। খুনি? কোথায় যাচ্ছেন বিজয় বাবু? আমাদের সঙ্গে কথা বলে যাবেন না? আপনারা কি করে জানলেন এই সবের সঙ্গে আমরা দুজন জড়িয়ে আছি? এই ফটোর জন্য। যেখানে তুমি আছো, রাধিকা আছে, আর ওই খুন হয়ে যাওয়া লোকটা। এখন বলো, কে সেই লোক যার খুন করা হয়েছে? ও সৌনক। আমি ওকে ভালোবাসতাম। সৌনক, বিজয় আর আমরা তিনজনে মিলে সবাইকে ঠকাতাম টাকার জন্য। আর বিয়ে হয়ে গেল উদয়ের সাথে, তাই না? বিয়ে হয়নি। সৌনক বলেছিল প্রেম করছো ঠিক আছে, কিন্তু উদয়ের কাছে টাকা আছে, বিয়েটা করলে ওকে করো। আর আর সময় এলে ওকে মেরে দেব, তারপর সব টাকা আমাদের হয়ে যাবে। কি ভয়ঙ্কর মহিলা তুমি! এত সাংঘাতিক প্ল্যান! কিন্তু উদয় তো এখনো বেঁচে আছে। উদয় বেঁচে আছে, আর আমি ওকে ভালোবাসি। ভালো স্বামীও পেয়েছি আর টাকাও। আমি কেন ওকে মারবো? আর এই জন্য সৌনক তোমাকে বিরক্ত করতো? ও আমাকে রোজ জ্বালাতো উদয়কে মেরে দেবে বলে। সৌনক উদয়কে মারতে চেয়েছিল? হ্যাঁ, এই কথা আমি একে বলেছিলাম। এই জন্য কাল রাতে আমি সৌনককে মারার জন্য রুক্মিণী অ্যাপার্টমেন্টে ডাকি। যখনই ও লিফট থেকে বেরোলো, আমি ওকে গৌতমের ফ্ল্যাটে নিয়ে গেলাম। রাধিকা, তুমি আমাকে কোথায় এনেছো? তোমার ফ্ল্যাটটা তো সামনেরটা। হ্যাঁ, কিন্তু খুনটা যদি আমি আমার ফ্ল্যাটে করি তাহলে সন্দেহটা আমার উপরে আসবে। এই জন্য আমি এদের বাড়ির ডুপ্লিকেট চাবি বানিয়েছি। আরে বাহ! বসো। ওকে তুমি বসো, আমি জল নিয়ে আসছি। ওকে, ঠিক আছে।
এই নাও জল। থ্যাংক ইউ। তো এরপরের প্ল্যানটা কি? তুমি জল খাও আর আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে। এই রাধিকা, আমার মাথাটা ঘুরছে কেন? জলের স্বাদটা কেমন লাগলো? জলের স্বাদ? এরকম জল তুমি জীবনেও খাওনি, তাই না? এটার মানে দাঁড়ালো ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি তোমার কাছে আগে থেকেই ছিল। হ্যাঁ। গভীর চক্রান্ত। যদি তোমার স্বামীর প্রাণ বাঁচাতেই হতো তাহলে আমাদের বলতে, আমরা বাঁচাতাম। সৌনকের প্রাণ নেওয়ার কি দরকার ছিল? সৌনক তো ভালো মানুষ ছিল না। মানুষের প্রাণ নেওয়া অপরাধ, সে ভালো বা মন্দ যেই হোক। যে অপরাধ তোমরা করেছো তার শাস্তি তো তোমাদের পেতেই হবে, হয়তো তোমাদের ফাঁসি হবে। কত টাকা হয়েছে? 100 টাকা। এনো। এই শোনো ভাই, এখানে ওই দিলীপ কোথায় থাকে? দিলীপ? হ্যাঁ দিলীপ, ওই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আচ্ছা আচ্ছা, ওই দিলীপের কথা বলছেন? হ্যাঁ। ওই যে সামনের বাড়িটা। ওই বাড়িটা? থ্যাংক ইউ। দিলীপ, 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 কে তুমি? কে তুমি? বলো। বল, কে পাঠিয়েছে তোকে? কে পাঠিয়েছে তোকে?